আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেশন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের 22 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করবো। চলো আলোচনা শুরু করা যাক। ব্যবহার করতে হয়, এটার বাকিটা উপরে ক্লাসে চলে গেছে। এই রাসায়নিক পদার্থগুলোকে নির্দিষ্ট পরিমাণে ব্যবহার না করে যদি যথেচ্ছ ব্যবহার করা হয় তাহলে সেগুলো মানবদেহে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। মানবদেহে বিরূপ প্রতিক্রিয়া মানে কি? ক্ষতিকর দিকটা প্রকাশ পাইতে পারে, সেই কথা এখানে বলছে। মানবদেহ মানে কি? আমরা যারা মানুষ আছি, আমাদের দেহকে বলে মানব দেহ, ঠিক আছে। বিরূপ প্রতিক্রিয়া মানে কি? খারাপ প্রভাব পড়তে পারে, সেটা বলছে, বা খারাপ প্রভাব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। 5 নম্বরে চিনি বা লবণের দ্রবণে সংরক্ষণ। চিনি বা লবণের দ্রবণে কিভাবে সংরক্ষণ করা যায় যে কোনো খাদ্যদ্রব্য? চিনি ও লবণের দ্রবণ খাদ্য সংরক্ষক হিসেবে বহু বছর পূর্ব থেকে ব্যবহৃত হয়ে আসছে। এখানে প্রশ্ন আসতে পারে, চিনি ও লবণের দ্রবণ খাদ্য সংরক্ষক হিসেবে বহু বছর পূর্ব থেকে কি ব্যবহার হয়ে আসছে? লবণের দ্রবণকে ব্রাইন বলে। চমৎকার প্রশ্ন। এখানে তোমাদের বিজ্ঞান প্রশ্নগুলো ভিতর থেকে আসবে, মেইন বই পড়া থেকে, এই জন্য কি ভালোভাবে এগুলো বুঝে বুঝে পড়তে হবে। লবণের দ্রবণকে কি বলে? ব্রাইন বলে, ঠিক আছে। লবণের দ্রবণকে ব্রাইন বলে। চিনি ও লবণের ঘনদ্রবণ বহি অবিশ্রামের দ্বারা অণুজীবগুলোকে ধ্বংস করে, খাদ্যকে পচন থেকে রক্ষা করে। কি বলছে? চিনি ও লবণের ঘনদ্রবণ বহি অবিশ্রবণের দ্বারা অণুজীবগুলোকে ধ্বংস করে, খাদ্যকে পচন থেকে রক্ষা করে। কে? চিনি ও লবণের দ্রবণ। এখানে প্রশ্ন আছে, প্রশ্ন আসতে পারে যে বহি অবিশ্রবণের দ্বারা অণুজীবগুলোকে ধ্বংস করে, খাদ্যকে পচন থেকে রক্ষা করে। কে করে? এই যে চিনি ও লবণের দ্রবণ বহি অবিশ্রবণের দ্বারা অণুজীবগুলোকে ধ্বংস করে, খাদ্যকে পচন থেকে রক্ষা করে, ঠিক আছে। এভাবে সুন্দর করে বুঝে বুঝে পড়তে হবে। চিনি প্রয়োগ করে ফলের জ্যাম, জেলি ও মার্মালেড তৈরি হয়। চিনি প্রয়োগ করে ফলের জ্যাম, জেলি ও মার্মালেড তৈরি হয়। পেয়ারা, আপেল, আনারস জাতীয় ফলকে কেটে পরিষ্কার করে চিনির ঘনদ্রবণে রেখে বায়ু নিরোধী করে দীর্ঘদিন রাখা যায়। পেয়ারা, আপেল, আনারস জাতীয় ফলকে কেটে পরিষ্কার করে চিনির ঘনদ্রবণে রেখে বায়ু নিরোধী, মানে ওটা ভিতরে যাতে বায়ু রুখতে না পারে, বায়ু নিরোধী করে দীর্ঘদিন যাবৎ কি সংরক্ষণ করে রাখা যায়। এগুলো ভালো থাকবে খাবারটা, এটা বলছে। সংরক্ষিত খাদ্য ব্যবহারের আগে যদি খাদ্যের রঙের পরিবর্তন ঘটে অথবা খাদ্য ফুলে ওঠে, খাদ্যের ওপর সাদা অথবা কালো আন্তরণ সৃষ্টি হয় এবং হইতে পারে আস্তরণ, এই জায়গায় বানানা ক্লিয়ার দেখা যায় না, এবং খাদ্যের উপরটা পিচ্ছিল হয়ে যায়, তাহলে বুঝতে হবে খাদ্যে পচন ক্রিয়া সৃষ্টি হয়েছে। এখানে চমৎকার প্রশ্ন আছে, যে পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে খাদ্যে পচন ক্রিয়া সৃষ্টি হয়েছে এটা বুঝবা কিভাবে, বা খাদ্যে পচন ক্রিয়া সৃষ্টির বুঝার উপায় কি? তুমি খাদ্যের উপরে কি কি ধরন দেখে বুঝতে পারবা যে এখানে পচন ক্রিয়া সৃষ্টি হয়েছে, সে কথা এখানে বলছে। খেয়াল করো, এই যে এখান থেকে পড়তে হবে তোমাদেরকে, শুরু থেকে এখান থেকে পড়তে হবে। এই যে সংরক্ষিত খাদ্য ব্যবহারের আগে যদি খাদ্যের রঙের পরিবর্তন ঘটে অথবা খাদ্য ফুলে ওঠে, খাদ্যের ওপর সাদা অথবা কালো আস্তরণ সৃষ্টি হয় এবং খাদ্যের উপরটা পিচ্ছিল হয়ে যায়, তাহলে তুমি কি বুঝতে হবে খাদ্য পচন ক্রিয়া সৃষ্টি হয়েছে। তাহলে খাদ্যে পচন ক্রিয়া সৃষ্টি হওয়ার যে কারণগুলো আছে এখানে আলোচনা করলাম। এটা পরীক্ষা আসার মতো চমৎকার প্রশ্ন, 2 মার্কে আসবে। এই খাদ্যে পচন ক্রিয়া সৃষ্টির কারণগুলো কি, বা আমরা লক্ষণগুলো কি, খাদ্যে পচন ক্রিয়া সৃষ্টির লক্ষণগুলো লেখো। প্রশ্ন আসবে 2 মার্কে আসবে এগুলো। এ ধরনের খাদ্য গ্রহণ করা যাবে না, কারণ তাহলে ফুড পয়জনিং হতে পারে।
ফুড পয়জনিং হতে পারে। ফুড পয়জনিং হতে পারে কি, এই খাদ্য এই যে এগুলো নষ্ট হয়ে গেছে, এবার এই ধরনের খাবার খেলে পেটের সমস্যা হতে পারে, সে কথাটা বলছে। এই জন্য বলছে ফুড পয়জনিং হতে পারে। কি বলছে তারপরে, খাদ্যদ্রব্য সংরক্ষণে রাসায়নিক পদার্থের ব্যবহার ও এর শারীরিক প্রতিক্রিয়া। খাদ্যদ্রব্য সংরক্ষণে আমরা রাসায়নিক পদার্থ ব্যবহার করতে পারবো, এর ফলে একটা শারীরিক প্রতিক্রিয়া আসতে পারে, সেটা এখন আলোচনা করবো আমরা। অনেক সময় দুধ, ফল, মাছ এমনকি মাংসকে পচন থেকে রক্ষা করার জন্য যথেষ্ট ফরমালিন নামক বিষাক্ত রাসায়নিক পদার্থ ব্যবহার করা হচ্ছে। যদিও খাদ্য সংরক্ষণে এর আদৌ কোনো ভূমিকা আছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। বর্তমানে বিশেষ করে যারা যে বাজারে ফলমূল বিক্রি করে, তারা এই যে ফরমালিন নামক একটা বিষাক্ত পদার্থ আছে, রাসায়নিক পদার্থ, এটা কিন্তু ব্যবহার করছে, যা আমরা দেখতে পাচ্ছি না বা বুঝতে পারছি না পরীক্ষা নিরীক্ষা করা না করার কারণে। কারণ কি, এই ফরমালিন ব্যবহার করলে খাদ্যটা একদম মানে ফলটা একদম সতেজ তরতাজা দেখা যাবে, কিন্তু এটা এরকম থাকার কারণ এটা ফরমালিন ব্যবহার করছে, কিন্তু আমরা এটা জানি না, না জানার কারণে আমরা দেখি যে ফলটা একদম সুন্দর তাজা, আমরা নিয়ে খাওয়া দাওয়া খেয়ে ফেলি। আসলে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে খেতে হবে, এটা আমাদের হাতের জন্য ক্ষতিকর। খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য এর ব্যবহার নিষিদ্ধ। পরীক্ষা আসতে পারে যে খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য কার ব্যবহার নিষিদ্ধ। খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য এই যে ফরমালিনের ব্যবহার নিষিদ্ধ। নিষিদ্ধ মানে কি, সংরক্ষণ মানে কি, যে খাদ্যদ্রব্য আমরা যে খাবার খাই, সে জাতীয় খাবারে, এই জাতীয় খাবারে ফরমালিন ব্যবহার করা যাবে না, অন্য কিছু ব্যবহার করতে হবে। ফরমালিন ব্যবহার করা নিষিদ্ধ, আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। কিন্তু আমাদের দেশে কিছু অসাধু ও বিবেক বর্জিত ব্যবসায়ী তারপরও ফরমালিনকে খাদ্য সংরক্ষণে ব্যবহার করছে। এর দীর্ঘমেয়াদী ব্যবহারও বদ হজম, পাতলা পায়খানা, পেটে নানা পীড়া, শ্বাসকষ্ট, হাঁপানি, লিভার ও কিডনি নষ্ট হওয়া সহ ক্যান্সারের মতো মরণব্যাধি হতে পারে। ঠিক আছে, খেয়াল করতে হবে কিন্তু এখানে গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা যদি ফরমালিন ব্যবহার করা খাবার খাই, তাহলে আমাদের দেহে দীর্ঘমেয়াদী ব্যবহারের ফলে বদ হজম, পাতলা পায়খানা, পেটে নানা পীড়া, শ্বাসকষ্ট, হাঁপানি, লিভার, কিডনি নষ্ট সহ আর কি, কিডনি নষ্ট হওয়া সহ ক্যান্সারের মতো মরণব্যাধি হতে পারে। চিন্তা করছো, আমরা বলি মরণব্যাধি কাকে বলে, এই ক্যান্সারকে বলে মরণব্যাধি, কারণ এখনো পর্যন্ত এখনো চিকিৎসা আবিষ্কার হয়নি। চলমান আছে যদিও, কিছু কিছু জায়গায় এখনো পাইছে বলতেছে, এখনো পূর্ণ এই ক্যান্সার রোগের চিকিৎসা, ট্রিটমেন্ট বা টিকা পাওয়া যায়নি, পর্যায়ক্রমে এখনো চলমান আছে। আশা করি অল্প কিছুদিনের ভিতরে মার্কেটে মানে বাজারজাত করা হবে। তারপর বলছে দেখো, ফরমালিন দীর্ঘমেয়াদী ব্যবহারে মেয়েদের গর্ভজাত সন্তান বিকলাঙ্গ পর্যন্ত হতে পারে। চিন্তা করছো, এরকম একটা খারাপ জিনিস। এই যে ফরমালিন দীর্ঘমেয়াদী ব্যবহারের, এই ফরমালিন যদি খাবার যদি দীর্ঘদিন ব্যবহার করি, তাহলে মেয়েদের গর্ভজাত সন্তান বিকলাঙ্গ পর্যন্ত হতে পারে, মানে কি পূর্ণাঙ্গ সন্তান না হতে পারে, এটা বলছে। বিভিন্ন ফল যেমন আম, টমেটো, কলা ও পেঁপে যেন দ্রুত পাকে, তার জন্য রিপেন এবং ইথিলেন মানে ইথাইলন নামক রাসায়নিক পদার্থ ব্যবহার করা হচ্ছে। দেখো, এই যে ফল পাকার ক্ষেত্রে কে দেয়, দেখো বিভিন্ন ফল যেমন আম, টমেটো, কলা, পেঁপে দ্রুত পাকে, তার জন্য রিপেন, তারপরে কি ইথিলিন মানে ইথিলিন, যেটাকে আমরা বলি ইথিলিন, শুদ্ধ উচ্চারণটা খেয়াল রাখবা, ইথিলিন নামক রাসায়নিক পদার্থ ব্যবহার হচ্ছে। সঠিক উচ্চারণ কি ইথিলিন, খেয়াল রাখবা। হ্যাঁ, এগুলো ফল পাকানোর জন্য ব্যবহার করলে সে ফলকে 7-8 দিন পর বাজারজাত করা উচিত। আমার একটা ভালো ব্যবহার আছে, যদি মেডিসিন রিফিন বা ইথিলিন ব্যবহার করে, তুমি যদি ফলটা পাকাও, ফলটা পাকার পরে 7 থেকে 8 দিন পর বাজারজাত করা উচিত। যদি আস্তে আস্তে এটার কার্যকারিতা নষ্ট হয়ে যাবে, তাহলে কি ফলটা ভালো থাকবে, সে কথা বলছে।
কিন্তু তা না করে অনেক সময় 2-3 দিনের মধ্যে বাজারজাত করা হয়, তাহলেই কিন্তু ক্ষতি হবে যারা এই ফলটা খাবে। এতে রাসায়নিক পদার্থগুলোর কার্যকারিতা থেকে যায় এবং এ ধরনের ফল খাওয়ার ফলে মানব শরীরে জটিল রোগ সৃষ্টি হতে পারে। চিন্তা করছো, তোমরা ইথিলিন ব্যবহার করলা, এই যদি ফল এনে বাজার থেকে খেলা, এটা কি আমাদের মানব শরীরে জটিল রোগ সৃষ্টি করতে পারে। যদি তোমরা এই যে ইথিলিন ব্যবহার করা ফল 7-8 দিন পরে বিক্রি করা হয়, তাহলে আমাদের জন্য কিরা ভালো হবে। ওই যে রাসায়নিক পদার্থের ইথিলিনের যে কার্যকারিতা আছে এটা নষ্ট হয়ে যাবে। কিন্তু 2-3 দিনের মধ্যে যদি বাজারজাত করা হয় আর এই ফল খাওয়া হয় কিনে, তাহলে এটা কি মানব শরীরের জন্য জটিল রোগ সৃষ্টি করতে পারে। ফল পাকানোর জন্য ক্যালসিয়াম কার্বাইড নামক এক ধরনের রাসায়নিক পদার্থকে ব্যবহার করা হয়। ওকে প্রশ্ন আসতে পারে যে ফল পাকার জন্য কি ব্যবহার করা হয়? ফল পাকার জন্য বা পাকানোর জন্য ক্যালসিয়াম কার্বাইড নামক এক ধরনের রাসায়নিক পদার্থকে ব্যবহার করা হয়। ঠিক আছে, ফল পাকার জন্য কি ক্যালসিয়াম কার্বাইড নামক এক ধরনের রাসায়নিক পদার্থকে ব্যবহার করা হয়। এটি এমন ধরনের যৌগ যা বাতাসের বা জলীয় বাষ্পের সংস্পর্শে এসেই উৎপন্ন করে অ্যাসিটিলিন গ্যাস, যা পরবর্তীকালে অ্যাসিটিলিন ইথানল নামক বিষাক্ত রাসায়নিক পদার্থে রূপান্তরিত হয়। এটি স্বাস্থ্যের ভয়ানক ক্ষতি করতে পারে বা ভয়ানক ক্ষতি করে। চিন্তা করছো, ফল পাকানোর জন্য ক্যালসিয়াম কার্বাইড নামক একটা রাসায়নিক পদার্থ আছে, এটা ফল পাকার জন্য দায়ী বা ফল পাকানোর কাজে ব্যবহার করা হয়। এটা এমন একটা যৌগ, এটা জলীয় বাষ্পের সংস্পর্শে এসেই উৎপন্ন করে কি অ্যাসিটিলিন গ্যাস। খেয়াল করো, এই অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন করে। পরে এই অ্যাসিটিলিন গ্যাস থেকে অ্যাসিটিলিন ইথানল নামক বিষাক্ত রাসায়নিক পদার্থ রূপান্তরিত হয়। এই স্বাস্থ্যের জন্য কি ভয়ানক ক্ষতি করে। খেয়াল করতে হবে কিন্তু এতে আমরা এই যে ক্যালসিয়াম কার্বাইড ফলে ব্যবহার করা যাবে না ফল পাকানোর কাজে। আম যেন দ্রুত না পাকে এবং গাছে দীর্ঘদিন থাকে, সেজন্য আমাদের দেশে কিছু আম ব্যবসায়ী কালটার, এই যে কালটার নামে হরমোন জাতীয় রাসায়নিক পদার্থ গাছে স্প্রে করে। এতে ফল দ্রুত পরিপক্ক হয় এবং না ফেকে দীর্ঘদিন গাছে থাকে। এটা স্বাস্থ্যের জন্য ভালো নয়। দেখো এখানে প্রশ্ন কি বলছে, আম যেন দ্রুত না পাকে এবং গাছে দীর্ঘদিন থাকে, সেজন্য আমাদের দেশে অনেক ব্যবসায়ী এই যে কালটার লেখছে, হয়তো বাংলা হতে পারে কালচার, কালটারে পড়ো, নামের হরমোন জাতীয় রাসায়নিক পদার্থ গাছে স্প্রে করে, ফলে স্প্রে করে, ফলে ফলটা দ্রুত পরিপক্ক হয়। ঠিক আছে, কিন্তু ফলটা সহজে পাকে না, দীর্ঘদিন পরে গাছে থাকে, মানে দীর্ঘদিন পরে পাকে। এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বা ভালো নয়। ঠিক আছে, তাহলে চিন্তা করো, গাছে ফল ধরছে, নিয়মিতভাবে ফল পাকবে স্বাভাবিকভাবে, সেটাও পাকতে দেয় না। এটা এই কালটার নামে একটা ওষুধ আছে, সেটা পানিতে গলে আমরা গাছের ফল গাছে যদি স্প্রে করে দেওয়া হয়, তারপরে ফলটা পরিপক্ক হবে। ঠিক আছে, ফলটা কিন্তু ভালো থাকবে, ফলটা কি দ্রুত পাকবে না।